হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সিএসএস লার্নিং হাব। আজকে আমরা এসএসসি 26, 27, 28 এবং যারা এসএসসি 2025 সালে অকৃতকার্য হয়েছিল তাদের কথা চিন্তা করে আজকে আমরা এসএসসি ম্যাথ বইয়ের চ্যাপ্টার 17 অর্থাৎ পরিসংখ্যান পার্টটির বেসিক সিকিউ শর্ট কোশ্চেন সম্পূর্ণ কমপ্লিট করব। তোমরা এই পার্টটি সম্পূর্ণরূপে দেখলে আশা করি পরিসংখ্যানে তোমরা সম্পূর্ণ টাইপ ক্লিয়ার হবে। চলো দেখি। তো আমাদের এখানে পরিসংখ্যান করতে গেলে কিছু আছে চলক। দেখো, চলক সম্পর্কে একটা ধারণা নিতে হবে। তো চলক বলতে আমরা বুঝি চলক। চলক দুই প্রকার আমাদের বইতে দেয়া আছে, বিচ্ছিন্ন চলক আর একটা অবিচ্ছিন্ন চলক। এখন মাথায় রাখো বিচ্ছিন্ন চলক কি? বিচ্ছিন্ন চলক সবসময়ের জন্য পূর্ণ সংখ্যায় হয়, পূর্ণ সংখ্যায়। আর অবিচ্ছিন্ন চলক কি? পূর্ণ সংখ্যায় নয়, মানে পূর্ণ সংখ্যা না। তাহলে আমরা বিচ্ছিন্ন চলক চলক দেখলাম। চলক কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, একটা অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কি? পূর্ণ সংখ্যায় হয়, আর অবিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যায় না। অর্থাৎ তুমি শর্টকাটলি মাথায় রাখতে পারো, যা আমরা পূর্ণ সংখ্যা বলতে বুঝাই কি? যেটা সম্পূর্ণরূপে পূর্ণ সংখ্যায় থাকবে। যেরকম আমরা বলতে পারি বইয়ের সংখ্যা, তারপর হাতির সংখ্যা, তারপর ছাত্রের সংখ্যা, এগুলো হয়েছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি? বই, হাতি, কলম, ডট ডট ডট, এক্সট্রা আরো হইতে পারে। এখন মাথায় রাখতে হবে তোমার অবিচ্ছিন্ন চলক সম্পর্কে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় নয় যেগুলো। তাহলে আমি যদি বলি পূর্ণ সংখ্যায় নয়, যেরকম তাপমাত্রা বলা যায়, ওজন বলা যায়। ওকে, এখন তোমাকে যদি বলে হাতির সংখ্যা কোন ধরনের চলক, তো আমরা জানি যে চলক মানে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় তাকে আমরা বলবো কি? বিচ্ছিন্ন চলক। তাহলে পূর্ণ সংখ্যায় হাতির সংখ্যা তো আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারি। আমরা তো কখনো বলি না আড়াইটা হাতি বা তিনটা হাতি বলি, চারটা হাতি বলি, কখন তো একটা হাতি বলি না। তাহলে হাতির সংখ্যাটা কি হবে? বিচ্ছিন্ন চলক। তাহলে আমরা বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক সম্পর্কে সার্বিক একটু ধারণা দিলাম। এখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসে, প্রত্যেক বছরই আসে। তো আমরা চলক সম্পর্কে জানলাম, এবার একটু সূত্র সম্পর্কে জানি। তো আমরা সূত্র সম্পর্কে প্রথমেই জানবো পরিসরের সূত্র। পরিসর ইজ ইকুয়াল টু বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা প্লাস 1। তো আমরা পরিসর সম্পর্কে জানলাম। শ্রেণী সংখ্যার সূত্র, শ্রেণী সংখ্যা ইজ ইকুয়াল টু পরিসর বাই শ্রেণী ব্যবধান, পরিসর বাই শ্রেণী ব্যবধান। এখানে একটু মাথায় রাখবে, তোমার প্রশ্নে যদি তোমাকে শ্রেণী ব্যবধান উল্লেখ থাকে তাহলে তোমরা এখানে সেই যেটা মানে যা বললে দেবে সেইটা ইউজ করবে। আর যদি তোমার শ্রেণী ব্যবধানের মান না থাকে তো সবসময়ের জন্য ফিক্সড 5 বা 10 ব্যবহার করে করতে পারো, উপাত্ত দেখে। ঠিক আছে, বেশি বড় উপাত্ত হলে 10 ধরবে, আর যদি ছোট হয় তাহলে এখানে আমরা শ্রেণী ব্যবধান 5 ধরবো। তো আমরা পরিসর শ্রেণী সংখ্যা জানলাম। এবার দেখো একটা গড়ের সূত্র, স্বাভাবিক গড়ের সূত্র। গড় ইজ ইকুয়াল টু রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আমরা গড় সম্পর্কে জানলাম, এটা হচ্ছে স্বাভাবিক গড় অর্থাৎ সংখ্যা দিয়ে থাকলে। এবার হয়েছে যে আমরা মধ্যক সম্পর্কে জানবো। মধ্যক মানে কি? অর্থাৎ সংখ্যা দিয়ে যদি মধ্যক দেয়। এই মধ্যকটা আবার দুই প্রকার। আমরা মধ্যক সম্পর্কে জানি, মধ্যক হয়েছে দুই প্রকারের হয়। অর্থাৎ মধ্যক যদি একটা জোড়, অর্থাৎ একটা জোড় হয়, এবং একটা হয়েছে বিজোড়। বিজোড় সংখ্যার মধ্যক হয় এবং জোড় সংখ্যার মধ্যক। তাহলে আমরা একটু জানবো জোড় সংখ্যার মধ্যকের সূত্র। জোড় সংখ্যা
জোড় সংখ্যার মধ্যকের সূত্র হয়েছে মধ্যক ইজ ইকুয়াল টু n/2 ও n/2 প্লাস 1তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা জোড় সংখ্যার মধ্যকে, আর n হয়েছে কি সংখ্যা, অর্থাৎ যে কয়টা সংখ্যা আমার উপাত্তে দেয়া থাকবে। এবার দেখো আমার বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার সূত্র হয়েছে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে আমরা কি জানলাম এখান থেকে? বেসিক পার্টটা জানলাম, অর্থাৎ চলক। চলক কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক হচ্ছে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়, আর অবিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় না। তো সংখ্যাও জানলাম, বই, তারপর হাতি, তারপর কলম, তারপর আবার পূর্ণ সংখ্যায় নয় যেগুলো আহ, তাপমাত্রা, তারপর ওজন। এবার আমরা জানলাম কি পরিসর। পরিসরের সূত্র কি? বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা প্লাস 1। দেন আমরা জানলাম কি শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্র কি? পরিসর বাই শ্রেণী ব্যবধান। তারপর আমরা জানি কি গড়ের সূত্র রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আবার আমরা জানি কি মধ্যক দুই প্রকারের হয়, একটা হচ্ছে বিজোড় সংখ্যা, একটা হচ্ছে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার মধ্যকের সূত্র কি? n/2 ও n/2 প্লাস 1তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। আবার বিজোড় সংখ্যা জানি কি n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। অর্থাৎ মধ্যকের ক্ষেত্রে একটু মাথায় রাখবে, এই সংখ্যাগুলো আগে সাজাবে, অর্থাৎ বিন্যস্ত করবে, ছোট থেকে বড় অনুসারে সাজিয়ে তারপর ম্যাথটা করবে। তো আশা করি এতটুকু বুঝছি আমরা। এরপরে আমরা জানবো যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় সম্পর্কে। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র কি? x সাবেশন ইজ ইকুয়াল টু a প্লাস সিগমা fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। অর্থাৎ আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্রটা একটু মাথায় রাখবো, এবং একটু মাথায় রাখো এখানে এ মানে কি আনুমানিক গড়। আনুমানিক গড়। দেন এইচ মানে কি? এইচ মানে ব্যবধান, অর্থাৎ স্বাভাবিকভাবে মাথায় রাখো এইচ মানে শ্রেণী ব্যবধান। এন মানে সংখ্যা, গণসংখ্যা, মোট গণসংখ্যা, ঠিক আছে। আর সিগমা এফআই ইউআই ওটা আমরা যখন ম্যাথ করব তখন আমরা সুন্দরভাবে বুঝবো অনেক। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় সম্পর্কে জানলাম। এবার যদি আমাকে বলে মধ্যক, অর্থাৎ আমাকে বক্স কোয়ালিটি দিয়ে তারপর যদি আমাকে বলে মধ্যক নির্ণয় করো, তখন কিভাবে করব? তো মধ্যক যদি বলে, মধ্যকের একটা সূত্র আছে, মধ্যক ইজ ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। ওকে, আমরা মধ্যকের সূত্রটা জানলাম। আর এইচ এফ এম কি, এগুলো যখন আমরা ম্যাথ সলভ করব তখন আমরা বুঝতে পারবো অনেক। তো মধ্যকের পর আছে কি প্রচুরক। প্রচুরকের সূত্র এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতির গড়, মধ্যক, প্রচুরক জানলাম। এবার আর একটা এই সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের পাশাপাশি আরেকটা চলক আছে, গাণিতিক গড়। গাণিতিক গড়। গাণিতিক গড়ের সূত্র কি? x সাবেশন ইজ ইকুয়াল টু সিগমা fi xi ডিভাইডেড বাই m। অর্থাৎ আমাদের এই পার্ট থেকেই 4 মার্ক সম্পূর্ণরূপে তোমাদের কমন পড়বে। তো এখন একটু এই প্রত্যেকটা সূত্রর ব্যাখ্যা, অর্থাৎ আইডেন্টিফাই এল দ্বারা কি বোঝায়, তারপরে এইচ দ্বারা কি বোঝায়, এফ এম কি, এই সম্পূর্ণ টপিক সম্পর্কে আমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার রাখতে হবে। তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি টোটালি একটা নোট দিয়ে দেব প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা সহ। আশা করি ওখান থেকে তোমরা পড়ে নেবে। আর আরেকটু মাথায় রাখতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতির গড় বললে আমরা 5টা জিনিস মাথায় রাখবো। সংক্ষিপ্ত পদ্ধতির গড়ে বললে প্রথম হয়েছে শ্রেণী ব্যক্তি লিখব, শ্রেণী ব্যক্তি। তারপর আমরা লিখব মধ্যমান। তারপর লিখব যে গণসংখ্যা। গণসংখ্যা। তারপর লিখব যে আমরা ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। তারপর লিখব যে এফ আই ইউআই।
এখন মাথায় রাখো এখানে মধ্যমানকে বলি আমরা xi, আর গণসংখ্যাকে বলি আমরা fi, আর ধাপ বিচ্যুতিকে বলি আমরা uy। এতটুকু জাস্ট তোমরা মাথায় রাখবে। অর্থাৎ আমাকে যখন সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা বলবে নির্ণয় করতে, আমার এই 5টা টাইপ বা 5টা জিনিস মাথায় রাখতে হবে এবং এই সূত্রটা মাথায় রাখতে হবে, তাহলে পুরো ম্যাথ কমপ্লিট হবে। এবার দেখো মধ্যক আছে, তো মধ্যকের জন্য আমরা কাকে মাথায় রাখবো? মধ্যক বললেই আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা বের করার পর এই এতটুকুই মাথায় রাখবে যে আমাকে যখন মধ্যক বলবে তখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। এখন তোমাদের মাথায় থাকতে পারে ক্রমযোজিত গণসংখ্যা কি? তো আমি যখন এরপরে যাব অবশ্যই তোমরা ক্রমযোজিত গণসংখ্যা সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে, একটু অপেক্ষা করো। তো প্রচুরক আছে, প্রচুরক বললে দুইটা জিনিস মাথায় রাখবে, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা। শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। এবার দেখো গাণিতিক গড় বলছে, গাণিতিক গড় বললে এখান থেকে এই ধাপ বিচ্যুতিটা বাদ যাবে। অর্থাৎ এটা কখন বাদ যাবে? যখন আমাকে গাণিতিক গড় বের করতে বলবে তখন এই ধাপ বিচ্যুতি পার্টটা বাদ যাবে আর টোটালটাই সেম। আশা করি তোমরা এই সূত্রের পার্টটা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। এবার আমরা যাব সূত্র ব্যবহারের দিকে, অর্থাৎ প্র্যাকটিসের দিকে, ম্যাথ করব। প্রিয়ান, তো তোমরা যদি শর্ট কোশ্চেন সম্পর্কে 100% প্রস্তুতি চাও, তাহলে আমার বোর্ডে দেয়া এই প্রত্যেকটা ম্যাথের তুমি যদি বেসিক সম্পর্কে জানো, আশা করি তোমাদের যে কোনো বোর্ড এক্সামে তুমি শর্ট কোশ্চেনের এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেনে আউট অফ 10 এ 10ই পাবে। আশা করি। দেখো প্রথমে আমাকে বলছে কি এরকম 2 7 6 9 12 এন্ড দেন 18 বলছে মধ্যক নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথম ম্যাথটা সলভ করব। মধ্যক নির্ণয় করতে বলছে, তো আমরা জানি কি যে এরকম যদি সংখ্যা দিয়ে মধ্যক নির্ণয় করতে বলে তখন আমরা সংখ্যাটা সাজিয়ে লিখব। তো আমি বোর্ডে সংখ্যাটা সাজিয়ে নিয়েছি, তোমরা সব সময়ের জন্য সংখ্যাগুলো পরীক্ষায় তোমাদের এলোমেলো থাকবে, তোমরা সংখ্যাগুলো সাজিয়ে নেবে। তো আমরা এবার গণনা করি। দেখো এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, অর্থাৎ টোটাল 6টা সংখ্যা আছে। আমরা লিখবো n ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা কি সাজিয়ে লিখবো, তারপর ইকুয়াল টু 6, যা কি সংখ্যা? জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে মধ্যকের সূত্র কি আমরা জানি? মধ্যক ইজ ইকুয়াল টু n/2 ও n/2 প্লাস 1 তম পদের সমষ্টি ভাগ 2। একটু তোমরা লিখে নিও। তাহলে আমরা জানি কি n এর মান কত? 6/2। ওকে, 6/2 ও 6/2 প্লাস 1 ভাগ 2। তাহলে দেখো এখানে আমরা কাজ করলে কত পাই? 3 ও 6/2 মানে 3 প্লাস 1 মানে 4 ভাগ 2। তাহলে দেখো এখানে বুঝে যাচ্ছে 3 এবং 4 তম পদের সমষ্টি। আমাদের এখানে ছিল না পদের সমষ্টি, তাহলে 3 ও 4 তম পদের সমষ্টি ভাগ 2। তাহলে আমরা এখানে যে সংখ্যাটা সাজিয়ে লিখেছি তার 3 এবং 4 তম পদ 1 2 3 4, তাহলে 6 9। তাহলে এখানে লিখতে পারি 3 তম পদের মান 6, 4 তম পদের মান 9/2। তাহলে 6 9 15, 15 কে 2 দ্বারা ভাগ করলে 7.5। আশা করি তোমরা এখানে জোড়, যদি সংখ্যাটা জোড় হয় তাহলে মধ্যকটা নির্ণয় করতে পারবে। এখন দেখো এখানে যদি আমি আরেকটা সংখ্যা বাড়িয়ে দেই, অর্থাৎ এখানে দেই 18 আরেকটা, তাহলে এখানে সংখ্যা হয় কয়টা? অর্থাৎ 7টা। তাহলে 7 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে আমরা দেখি, এখন যদি আমরা লিখি n ইজ ইকুয়াল টু 7, যা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার মধ্যকের সূত্র কি? মধ্যক ইজ ইকুয়াল টু n প্লাস 1 ভাগ 2 তম পদ। তাহলে দেখো n এর মান কত? 7 প্লাস 1, 7 প্লাস 1 ভাগ 2, অর্থাৎ 8/2 ইজ ইকুয়াল টু 4 তম পদ। তা আমরা তো বলছিলাম সবসময়ের জন্য যে সংখ্যাগুলো এখানে যে সংখ্যা কয়টা থাকবে তা আমরা সাজিয়ে লিখবো। তাহলে এখানে 4 তম পদ 1 2 3 4, প্রথম পদ কত? 9। তাহলে আমার মধ্যক কত? 9। আশা করি তোমরা সংখ্যা দিয়ে যদি মধ্যক দেয় 2 মার্কের জন্য তাহলে সম্পূর্ণরূপে পারবে। এবার দেখো প্রচুরক, 2 নাম্বার ম্যাথ।
প্রচুরক মানে কি, উপাত্তে যে সংখ্যাটি সর্বাধিকবার থাকে তাকে প্রচুরক বলে। তো যদি তোমাদের প্রচুরক আসে তাহলে এরকম লিখবে, উপাত্তে উপাত্তে যে সংখ্যাটি সর্বাধিকবার থাকে তাকে প্রচুরক বলে, তাকে প্রচুরক বলে। এখন দেখো এইখানে যে সংখ্যাগুলো আছে, প্রচুরক মানে কি, যে সংখ্যাটি সর্বাধিকবার থাকে। এখানে দেখতে পেতেছে কি 18 সর্বাধিক 2 বার আছে, তাহলে প্রচুরক কত? 18। তাহলে তুমি লিখবে উপাত্তে 18 সর্বাধিক 2 বার আছে, অতএব নির্ণেয় প্রচুরক ইজ ইকুয়াল টু 18। আশা করি আমরা প্রচুরকও এরকম ভাবে নির্ণয় করতে পারবো। তো আমার যদি 18 না 17 আরো 2 বার থাকতো, তাহলে 17 এবং 18 দুইটা সংখ্যাই আমার প্রচুরক হইতো। আশা করি আমরা 2 নাম্বার কমপ্লিট করেছি। এবার গড় নির্ণয়, অর্থাৎ গড় নির্ণয়। তো আমরা গড় নির্ণয় তো জানি, সূত্র তো জানি, তাহলে আমরা জানি কি লিখবো, আমরা জানি গড় ইজ ইকুয়াল টু রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর সংখ্যা। প্রথমে তোমরা সূত্রগুলো লিখবে, ঠিক আছে? তারপর রাশিগুলোর যোগফল মানে কি, এই প্রত্যেকটা সংখ্যা যোগ দিবে এবং রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করবে। তাহলে 2 প্লাস 7 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস 18 প্লাস 18 সংখ্যাগুলো যোগ করছে। এবার সংখ্যাগুলো রাশিগুলো যোগফল করছো, এবার সংখ্যা করো 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 দ্বারা ভাগ করবে। যা নামবে সেইটা হচ্ছে আমার 3 নাম্বার, অর্থাৎ গড়ের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে? তার পরবর্তী ধাপ হচ্ছে কি 4। ওকে, 4 নাম্বার। 4 নাম্বারে বলছি কি, আমাকে প্রায় কয়েকটা সংখ্যা দিচ্ছে, দেখো 2 7 6 9 x 18 এবং গড় মানটা বলে দিচ্ছে, এবারে x এর মানটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা গড়ের সূত্র তো জানি, তো আমরা জানি, আবার লিখো, আমরা জানি গড় ইজ ইকুয়াল টু রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল রাশিগুলোর সংখ্যা। তাহলে দেখো আমাকে এখানে ওরা গড় বইলে দিছে, গড় বলছে কত 20, তাহলে বা দেই, গড় মানে কত 20 ইজ ইকুয়াল টু রাশিগুলোর যোগফল, এখানে যে কয়টা সংখ্যা আছে সব যোগ করব। তাহলে 2 প্লাস 7 প্লাস 6 প্লাস 9 প্লাস এক্স প্লাস 18 প্লাস 18। ভাই রাশিগুলোর সংখ্যা একটু গুনো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, অর্থাৎ 6 দ্বারা ভাগ হবে। এবার দেখো 20 এর নিচে একটা সংখ্যা আছে, মনে করো 1, তাহলে গুণ করো, এই সংখ্যা দ্বারা এইটা গুণ হবে। তাহলে আমরা একটু যোগ করি, যোগ করলে টোটাল কত হবে, 7 আর 2 9, 9 6 15, 15 আর 9, 15 আর 9 টোটাল হয় যে 24, 24 আর 18 যোগ করব 20, 30, 38 আর 4 32 সম্ভবত। তাহলে এখানে হবে কত, এইটার সাথে এইটা গুণ করো, তাহলে এখানে হয় কি 20 ইজ ইকুয়াল টু, উপরে হয় 32 আর প্লাস এক্স। ওকে, আগে আমি বলতে, আমার প্লাসে বা যোগে ভুল হইতে পারে, তোমরা ক্যালকুলেটর নিয়ে করবে। তাহলে এই টোটালটা আমরা যোগ করব, যোগ করলে পেয়েছি কি 32 আর প্লাস এক্সটাকে আমি পাশে রেখে দিয়েছি, আর এখানে আছে 6। এবার গুণ করো, এটার নিচে একটা 1 আছে, তাহলে ক্রস গুণন 6 ইনটু 20, তাহলে 6 ইনটু 20 ইজ ইকুয়াল টু, এখানে লেখা যায় কি 32 প্লাস এক্স। এবার দেখো আমার আর লাগবে কত, x এর মান নির্ণয়। তাহলে লেখা যায় কি ax ইজ ইকুয়াল টু, লেখা যায় কি, এটা প্লাস আছে, এদিকে আসলে কি হবে মাইনাস, অর্থাৎ এটা গুণ করলে কত পাই আমরা 120, আর এখানে প্লাস ছিল এখানে মাইনাস আসলে 32, তাহলে বিয়োগ করলে টোটাল হবে কত 8 88। তাহলে আমার যদি আমাকে বলে এরকম, তাহলে x এর মান কত
88 এরকম টাইপের ম্যাথ ইদানিং বোর্ডে তোমাদের বেশিরভাগই আসে। তাহলে আশা করি এরকম ভাবে তোমরা করতে পারবে। তাহলে আমরা 4 নাম্বারও কমপ্লিট করলাম, ঠিক আছে? এবার 5 নাম্বারে বলছি কি, প্রচুরক শ্রেণী পূর্বের শ্রেণী মধ্যে বলছি কি, দেখো শ্রেণী ব্যক্তি দিছে, সংখ্যা দিছে। এবার আমাকে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় বা প্রচুরক শ্রেণী পূর্বের শ্রেণীর মধ্যমান নির্ণয়। তাহলে 5 নাম্বার দেখো, শ্রেণী ব্যক্তি দিছে, সংখ্যা দিছে, প্রচুরক শ্রেণী পূর্বের শ্রেণী মধ্যমান। তাহলে একটু বোঝার চেষ্টা করো, প্রচুরক শ্রেণী বলতে বোঝাইছে কি, সংখ্যা বা এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়, দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি আছে 35 শ্রেণী, অর্থাৎ 41 থেকে 50। তাহলে এরকম লিখবে, এখানে উদ্দীপকে গণসংখ্যা সর্বাধিক বেশি বার আছে 41 থেকে 50 শ্রেণীতে, ঠিক আছে? এতটুকু লিখবে। এরপর লিখবে কি, আমরা কি বলছি কি, প্রচুরক শ্রেণী মধ্যমান, অতএব প্রচুরক শ্রেণী মধ্যমান। প্রচুরক শ্রেণী মধ্যমানের সূত্র কি, আমার শ্রেণী ঊর্ধ্বমান প্লাস শ্রেণী নিম্নমান ভাগ 2। একটু সূত্রটা লিখো। তাহলে শ্রেণী ঊর্ধ্বমান, জাস্ট তোমরা মাথায় রাখো, শ্রেণী ঊর্ধ্বমান প্লাস শ্রেণী নিম্নমান ভাগ 2। তো এখানে শ্রেণী ঊর্ধ্বমান দেখো, শ্রেণী ঊর্ধ্বমান কত 41 প্লাস শ্রেণী নিম্নমান কত 15 ভাগ 2, যা নামবে সেটা অ্যান্সার। তোমরা অবশ্যই এখানে সূত্রটা লিখে দিবে। তো এতটুকু করলেই এনাফ। এবার আমাকে যদি বলে প্রচুরক শ্রেণী মধ্যমান বলছে, এটা হবে। এখন যদি প্রচুরক শ্রেণী পূর্বের শ্রেণী মধ্যমান, তাহলে তুমি এতটুকু লিখবে, উদ্দীপকের গণসংখ্যা সর্বাধিক বেশি বার আছে এত শ্রেণীতে, তারপর লিখবে প্রচুরক শ্রেণী পূর্বের শ্রেণী মধ্যমান, এখানে জাস্ট পূর্বের শ্রেণী হবে। তাহলে পূর্বের শ্রেণী মধ্যমান হবে কি, পূর্বের শ্রেণী মধ্যমান হবে কি জানো, ওই সেম, এই যে শ্রেণী আছে তার আগের শ্রেণী কত 31 প্লাস 40। তাহলে লেখো 31 প্লাস 40 ভাগ 2, অর্থাৎ সেম যে শ্রেণী তুমি করছো, যে প্রচুরক শ্রেণী ধরছিলে তার আগের শ্রেণীর মধ্যমান, পূর্বের শ্রেণী। আর যদি বলে পরের শ্রেণী, তাহলে 51 প্লাস 16 ভাগ 2 এরকম হতো। তাহলে আমরা 5 নাম্বার টাইপে সম্পূর্ণরূপে কমপ্লিট করছি। এবার দেখো 5 নাম্বার বলছে কি, শ্রেণী ঊর্ধ্বমান মানে মধ্যমান টাইপটা শেষ। এবার আমাকে বলছে কি মধ্যক শ্রেণী মধ্যমান। তাহলে মধ্যক শ্রেণী মধ্যমান, তোমাকে যদি এরকম একটা বক্স দিয়ে এবং বলে মধ্যক শ্রেণী মধ্যমান নির্ণয় করতে, আগে তোমরা গণসংখ্যা নির্ণয় করবে। তাহলে দেখো 1 2 3 4 5টা ঘর আছে, অর্থাৎ 5টা ঘর নেই। 1 2 3 4 5 6, এখানে শ্রেণী ব্যক্তি। ওকে, শ্রেণী ব্যক্তি, তারপর আমাকে বলছে সংখ্যা, আর এখানে বলছি কি মধ্যক শ্রেণী মধ্যমান নির্ণয় করতে। তো আমরা বলছিলাম কি, মধ্যক শ্রেণী মধ্যমান বললে আমরা কর্মযোজিত গণসংখ্যা বের করে নেব। তাহলে এখানে হবে কর্মযোজিত গণসংখ্যা। তাহলে দেখো শ্রেণী ব্যক্তি যা আছে সেটা একটু লেখো, 31 to 40, 41 to 50, 51 to 60, 61 to 70, 71 to 80। ওকে, এতটুকু ছিল। তাহলে দেখো সংখ্যা আছে কি 7, 35, 27, 8। এবার কর্মযোজিত গণসংখ্যা তো তোমরা পারো, এটা 7 লিখবে, তারপরে 7 দ্বারা 35 প্লাস 7 লিখবে। তাহলে 42, 42, 42। তাহলে 42 এর সাথে আবার কি এই 27 যোগ করবে, তাহলে কত হয় 71। তাহলে 71 প্লাস 8 যোগ করবে, তাহলে কত হয় 79। তাহলে এখানে টোটাল হয়েছে কত, n ইজ ইকুয়াল টু, এখানে লিখবে টোটালটা যোগ করবে, দেখবে 79 আসছে। তাহলে একটু বোঝার চেষ্টা করো। আমাকে বলছে কি মধ্যক শ্রেণী মধ্যমান, তাহলে এইটা হয়েছে কি মধ্যক শ্রেণী, মানে এটা হয়েছে কর্মযোজিত গণসংখ্যার মান। তাহলে লিখবে n ইজ ইকুয়াল টু 79 বা n/2, যেরকম তোমরা মধ্যক নির্ণয় করছিলে 79/2। টোটাল কত হয়, তাহলে কত হয় 35, 36, 37 প্লাস সামথিং, অর্থাৎ 37.5 এরকম আসে।
তাহলে মানে এততম মান হবে আমার মধ্যক শ্রেণী। তাহলে এই 37.5 কে এখান থেকে খুঁজো। 37.5 অবশ্যই আছে এই ঘরে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার কি মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী তাহলে কত হবে? এরপর লিখবে মধ্যক শ্রেণী এততম পদ হবে। দেখো n ইজ ইকুয়াল টু এইটা, n/2 ইজ ইকুয়াল টু এততম পদ হবে মধ্যক শ্রেণী। এততম পদ হবে মধ্যক শ্রেণী। পদ হবে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী কত এখানে পাইছি আমরা? এইটা দেখো, এটা তাহলে কত? 51 থেকে 60, 51 থেকে 60। তাহলে এবার লিখবা মধ্যক শ্রেণী মধ্যমান। মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণীর মধ্যমান মানে কি আমরা জানি? দুইটা যোগ ভাগ 2। তাহলে লেখো 51 প্লাস 16 ভাগ 2। যা নামবে সেটা হইছে আমার কি? এই ম্যাথের মধ্যক শ্রেণীর মধ্যমান। তো পরীক্ষায় এটা আসতে পারে তোমাদের। মধ্যক শ্রেণীর মধ্যমান বললেই প্রথমে কর্মযোজিত গণসংখ্যা দেন n/2 করবে, যেটা পাবে সেইটা দুইটা সংখ্যা যোগ ভাগ 2। আশা করি বুঝছি। এবার দেখো আমাদের পরবর্তী আছে কেন্দ্রীয় প্রবণতা এবং বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক। দেখো কেন্দ্রীয় প্রবণতা কি? জাস্ট একটু মুখস্থ করে দিবে, মুখস্থ করে নিবে বই থেকে। কোন উপাত্ত সময়ে কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি: গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। একটু ভালো মতন জেনে নিবে। আর বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক, তো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক আমরা বেসিক পার্টে সম্পূর্ণরূপে জেনেছি। আর আমার এই ক্লাসের নিচে একটা স্লাইড থাকবে, সেই স্লাইডে তোমার এই টোটাল প্রশ্নের অ্যান্সার সহ বেসিক পার্টটি থাকবে, সেখান থেকে একটু কষ্ট করে পড়ে নিও। এবার দেখো আমাকে আরেকটা ম্যাথ দিচ্ছে, এরকম একটা বাক্স দিচ্ছে, দেন আমাকে বলছে কর্মযোজিত গণসংখ্যা নির্ণয় করতে, যেটা আমরা পারি, এবং মধ্যক বের করতে বলছে। তাহলে দেখো এরকম যখন যদি আমাকে মধ্যক বের করতে বলে, তখন আমরা জানি কি কর্মযোজিত গণসংখ্যা বের করতে হয়। তাহলে ওখান থেকে দেখো 1 2 3 4 5 6, তাহলে 6টা ঘর নাও। একটা এক্সট্রা নাও, এখানে 3টা, তাহলে 1টা 2টা 3টা নিতে হবে। দেখো শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, তারপর আছে গণসংখ্যা, তারপর এখানে আছে কি কর্মযোজিত গণসংখ্যা। কর্মযোজিত গণসংখ্যা দেখো এখানে আছে কি 31, দেন 40, দেন 50, দেন 60, দেন 70। এখন দেখো গণসংখ্যা মানে কি? যে কটা দেয়া আছে সেটা একটু উঠাও। 8 7 6 10 3। কর্মযোজিত গণসংখ্যা কিভাবে বের করে তো তোমরা জানো। তাহলে লেখো 8, এখানে 15 হবে, দেন 15 আর 6 21, দেন 31, দেন 34। আশা করি এতটুকু তো বুঝছো। তোমরা তো কর্মযোজিত গণসংখ্যা পারো। এবার দেখো মধ্যক বের করতে বলছে এখান থেকে। আমার প্রথম স্টেপ শেষ, কর্মযোজিত গণসংখ্যা, দেন মধ্যক বের করতে বলছে। তো দেখো আমরা এখান থেকে মধ্যক বের করার ক্ষেত্রে আমরা জানি কি l প্লাস n/2 মাইনাস hc গুণ h/m। এখানে দেখো l কি আছে? l তো খুঁজেই পাবো না। তো এরকম টাইপের ক্ষেত্রে আমরা n/2 বের করি আগে। দেখো n/2, n/2 মানে কত? 34/2 মানে কত হয়? 17 হয়, তাই না? তাহলে এখান থেকে খুঁজবে, দেন 17তম পদ হবে আমার মধ্যক। ঠিক আছে, 17তম পদ হবে মধ্যক। আশা করি এই 17তম পদ কিভাবে আসছে বুঝছো। এবার এখান থেকে খোঁজো 17 আছে কোথায়? 8, 8 এর ভিতর থাকবে না, 15 এর ভিতর থাকবে না, 21 এর ভিতর থাকবে কিন্তু। তাহলে 21 এর ভিতর থাকবে কত? এই 50। তাহলে আমার 17তম পদ হবে মধ্যক, এইটুক দিবে। অতএব মধ্যক, মধ্যক ইজ ইকুয়াল টু কত? এই 17তম পদ, তাই না? এখান থেকে এই শ্রেণীটা 50, মধ্যক হইছে 50। তাহলে আমরা এই টোটাল তোমার বইতে যতগুলো শর্ট কোশ্চেন আছে, এই ক্লাসটি করার পর যদি তোমরা সমাধান করো, আশা করি কোনো কিছুতে সমস্যা হবে না। ওকে, আরেকটা ম্যাথ একটু দেখো। তোমাকে যদি এরকম বলে যে কোন সংখ্যার মানে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান মনে করো 46.5, শ্রেণী ঊর্ধ্বমান 6,
40 শ্রেণীর মান মনে করো 15, শ্রেণী নিম্নমান কত? মনে করো তোমাকে একটা প্রশ্ন দিচ্ছে শ্রেণী মধ্যমান 46.5, শ্রেণী ঊর্ধ্বমান 15, শ্রেণী নিম্নমান কত? এরকম যদি একটা ম্যাথ দেয় তখন কি করবে? দেখো আমরা জানি কি শ্রেণী মধ্যমানের সূত্র, তাহলে লিখবে আমরা জানি মধ্যমান ইজ ইকুয়াল টু ওই শ্রেণী মধ্যমান, একটু লিখে নিও। সূত্র জানি কি শ্রেণী ঊর্ধ্বমান প্লাস শ্রেণী নিম্নমান ভাগ 2, তাহলে লেখো শ্রেণী ঊর্ধ্বমান প্লাস শ্রেণী নিম্নমান, নিম্নমান লিখি নিম্নমান ভাগ 2। তাহলে দেখো মধ্যমান কত 46.5 বা ইজ ইকুয়াল টু শ্রেণী ঊর্ধ্বমান কত 50 প্লাস শ্রেণী নিম্নমান কত আমার বের করতে বলছে, তো ধইরা নেবা এক্স, এখানে ধরি লিখে নিও, আমরা জানি আগে ধরি শ্রেণী নিম্নমান ইজ ইকুয়াল টু এক্স, এটা ধরে নেবা। আমরা জানি কি মধ্যমান শ্রেণী ঊর্ধ্বমান প্লাস শ্রেণী নিম্নমান ভাগ 2, মধ্যমান লিখছি শ্রেণী ঊর্ধ্বমান লিখছি নিম্নমান এক্স ধরছি সেটা লিখছি ডিভাইডেড বাই 2, 2টা লিখে নিছি। এবার একটু বোঝার চেষ্টা করো, এটার সাথে এটা ক্রস গুণন তাই না, তাহলে কি 46.5 ইন্টু 2 আর এটা হবে কি 50 প্লাস এক্স। এবার দেখো এক্সটাকে এক্স এর মান তো প্রয়োজন আমার তাই না, মানে এক্স মানে কি শ্রেণী নিম্নমানের মান আমার প্রয়োজন, তাহলে এক্স সমান কি হবে, এটা প্লাস এদিকে আসলে কি হয় 50 প্লাস আকার আছে, এদিকে আসলে মাইনাস হবে, তাহলে এক্স সমান লেখা যায় কি 46.5 ইন্টু 2 মাইনাস 50 জানাবে, সেইটা হচ্ছে আমার এক্স বা শ্রেণী নিম্নমানের মান, অতএব শ্রেণী নিম্নমান ইজ ইকুয়াল টু এত। এই বেসিক পার্টটি কমপ্লিট হয়ে গেল, এবার আমরা ম্যাথের দিকে যাব। ওকে, আমাকে এবার একটি ম্যাথ দিয়েছে এবং একটা শ্রেণী ব্যক্তি দিছে, গণসংখ্যা দিছে এবং আমাকে প্রচুরক নির্ণয় করতে বলছে। তো আমি বলছিলাম কি তোমাদের প্রচুরক নির্ণয় করতে বললে শুধুমাত্র আমরা শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা থাকবে, তো এই শ্রেণী ব্যক্তি গণসংখ্যা তো আমার উপাত্তে দেয়াই আছে, তার জন্য আমরা প্রশ্ন যখন সলভ করব এটা আর উঠাবো না। তো আমরা সুন্দরভাবে লিখবো আমরা জানি, আমরা জানি, আমরা জানি দিয়ে লিখবো প্রচুরক, প্রচুরক ইজ ইকুয়াল টু এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু এইচ, এবং এই সাইড নোটে আমরা লিখব এখানে, এখানে এল ইজ ইকুয়াল টু f1 ইজ ইকুয়াল টু f2 ইজ ইকুয়াল টু আর এইচ ইজ ইকুয়াল টু। এবার বোঝার চেষ্টা করো, এল হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এল এর নাম হয়েছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা। তো আমরা প্রচুরক শ্রেণী আইডেন্টিফাই করব কিভাবে, গণসংখ্যা যে বড়, এইটা হইছে আমার গণসংখ্যা বড়, একটু বোঝার চেষ্টা করো, এটা হইছে গণসংখ্যা বড় এবং এইটাই হইছে আমার প্রচুরক শ্রেণী, তাহলে প্রচুরক শ্রেণী নিম্নসীমা বলতে বোঝায় এই শ্রেণীর নিম্ন অর্থাৎ 61। আমি আবারও বলি, এল হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা, আমার প্রচুরক শ্রেণী বলতে বোঝাবে গণসংখ্যা সবচেয়ে বেশি কোন স্থানে, অর্থাৎ 25 আছে সর্বোচ্চ, তারপর আমরা এইটা শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী এর নিম্ন সীমা অর্থাৎ
ছোট মান 61 এবার দেখো F1 কি, F1 F2 এর জন্য জাস্ট প্রচুরক শ্রেণী যে মানটা বড় সেইটা লিখবে, অর্থাৎ 25 লিখলাম। এবার দেখো F1 এর জন্য সব সময়ের জন্য F1 হবে সামনেরটা বিয়োগ, F2 হবে পরের মানটা বিয়োগ। আমি আবারও বলি, তুমি যেখানে আছো তার উপরের ধাপ হইছে F1, মানে 25 মাইনাস 24 যেটা নামবে সেইটা হইছে আমার F1, এবং F2 হইছে কি, তুমি যেখানে আছো তার নিচের ধাপে 25 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 16, এটা হইছে F2। আর এইচ মানে কি, ব্যবধান, অর্থাৎ 31 থেকে 40 পর্যন্ত তুমি যদি সম্পূর্ণরূপে গুণো বা গণনা করো তাহলে তুমি এখানে পাবে 10। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিই, 61 প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ, অর্থাৎ 61, এখানে 10 ইন্টু 1 অর্থাৎ 10, 16 প্লাস 1 মানে 17। তাহলে এইটা কাজ করবে, যা নামবে সেইটা হচ্ছে আমার এই ম্যাথের প্রচুরক। এই হুবহু টাইপের তোমরা বাসায় বোর্ড প্রশ্নগুলো সলভ করবে, আশা করি সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। তো আমরা প্রচুরক নির্ণয় করা শিখলাম। এবার আমাকে হুবহু আরেকটি ম্যাথ দিয়েছে এবং বলছে কি মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা বলছিলাম মধ্যক নির্ণয় করা বললেই আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। তো ক্রমযোজিত গণসংখ্যাটাই আবার কি? তাহলে ক্রমযোজিত গণসংখ্যার জন্য আমরা লিখব শ্রেণী ব্যক্তি, অর্থাৎ শ্রেণী ব্যক্তি গণসংখ্যা থাকবে এবং সাইডলি একটা ক্রমযোজিত গণসংখ্যা থাকবে। তো আমরা লিখি শ্রেণী ব্যক্তি, অর্থাৎ এখানে কয়টা সংখ্যা আছে, ওয়ার্ড আছে টোটাল 3 6 70, অর্থাৎ 7টা ঘর হবে। 1 2 3 4 5 6 7। ওকে, এখানে 3টা ঘর হবে। এবার দেখো প্রথম ধাপে আছে শ্রেণী ব্যক্তি, তাহলে আমরা লিখবো এখানে শ্রেণী ব্যক্তি, তারপর আছে এখানে লিখবে গণসংখ্যা, এখানে হবে ক্রমযোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা একটু তোমরা লিখে নিও। তো আমরা শ্রেণী ব্যক্তিগুলো একটু লিখি, 31 40, তারপর 41 50, 51 60, 61 70, 71 80, 81 90। এবার দেখো গণসংখ্যা যেগুলো আছে, অর্থাৎ আমাদের 7 4 এগুলো একটু উঠিয়ে দাও, তাহলে 7 4 24 25 9 12। তাহলে আমরা গণসংখ্যাগুলো লিখে দিয়েছি। এবার ক্রমযোজিত গণসংখ্যা কি একটু লক্ষ্য করো, দেখো আমাদের প্রথম আছে 7, এখানে আমরা 7 দিব, তারপর এই 7 এর সাথে এই কর্নার বরাবর যে সংখ্যাটা আছে সেটা আমরা যোগ করব, অর্থাৎ 7 প্লাস 4 টোটাল কত হয়, 11। এবার দেখো এই 11 আর 24 যোগ করো, অর্থাৎ 5 3 35। এবার দেখো এই 35 আর 25 যোগ করো, 60। এবার 60 প্লাস 9 যোগ করো, 69, দেন 69 এবং 12 যোগ করো, অর্থাৎ 81। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে শিখেছি। এবার দেখো এই লাস্টে কত সংখ্যা আছে, 81। তাহলে আমাদের n এর মান হইছে, এটা হইছে n এর মান 81, অর্থাৎ তুমি যদি এই সম্পূর্ণটা যোগ করো 81ই পাবে। তো আমাদের মধ্যক নির্ণয় করার প্রথম স্টেপ শেষ, ক্রমযোজিত গণসংখ্যা বের করা। এরপর তুমি লিখবে n ইজ ইকুয়াল টু, ক্রমযোজিত যত বের হয়েছে 81, বা n by 2 is equal to 81 by 2 is equal to 40 পয়েন্ট সামথিং আসবে, জাস্ট এটা ধরে নিলাম, তাহলে 40 পয়েন্ট সামথিং। এবার বোঝার চেষ্টা করো এই 40 পয়েন্ট সামথিং
তুমি লিখছো কি n = 81 বা n/2 = 40 পয়েন্ট সামথিং শ্রেণী হবে মধ্যক শ্রেণী। তাহলে একটু বোঝার চেষ্টা করো, 40.5 অর্থাৎ এই ক্রমযুক্ত গণের সংখ্যার ভিতর 40.5 অর্থাৎ 41 কোথায় আছে? 35 এর মধ্যে তো অবশ্যই থাকবে না, 35 এর পরে 60 আছে, দেখো তাহলে এই 60 এর মধ্যে 40.5 আছে, তাহলে এই 60 শ্রেণীটা হইছে এই 25, তাহলে 61 থেকে 17, তাহলে মধ্যক শ্রেণী হবে কত? 60, মধ্যক শ্রেণী হবে কত এইটা, তাহলে 61 থেকে 17, তাহলে লেখো 61 to 17। আশা করি এতটুকু বুঝতে পারছো, অর্থাৎ n এর মানটা আমরা লিখলাম, তারপর n/2 করলাম, যে মানটা পাইছি সেই শ্রেণী হবে মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী কিভাবে বের করলাম? এখানে 40.5 কোথায় আছে? 60 শ্রেণীতে, অর্থাৎ 61 থেকে 70 শ্রেণীতে আমার মধ্যক রয়েছে। এবার দেখো মধ্যকের আমরা সূত্র জানি। মধ্যকের সূত্র কি? মধ্যক = L + n/2 - fc * h/fm। এবার বোঝার চেষ্টা করো, এল মানে কি? ওই যে আগের বার শিখছিলাম কি প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এবার হবে কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত? 61। তাহলে আমরা এল এর মান জানলাম 61 প্লাস n/2 কত? 40.5, তাহলে লিখি 40.5 মাইনাস এফসি এবং এফএমটা কি একটু বোঝার চেষ্টা করো। এফসি এবং এফএম, এফএম হলো এই 25, এই 25 এফএম মাথায় রাখবে, যেটা বর্ণ সংখ্যা অর্থাৎ মধ্যক শ্রেণী গণসংখ্যা। তাহলে আমরা এফএম বুঝলাম। এবার এফসি কি? এফসি হচ্ছে যোজিত গণসংখ্যা, অর্থাৎ এই বরাবর তোমার এই সংখ্যাটা 35। আশা করি বুঝতে পারছেন। এখানে 25, এটা হবে 35, তাহলে আমরা এখানে লিখতে পারি এফসি হয়েছে 25 মাইনাস এইচ হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ আমরা জানি 31 থেকে 14 অর্থাৎ 10, আর এফএম হলো কত? 25 এফএম। তাহলে এই পার্টটা ক্যালকুলেশন করলে আমরা যা পাবো তা হচ্ছে আমার এই ম্যাথের মধ্যক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আবারও বলি, এফএম এরকম ভাবে মাথায় রাখতে পারো, এফএম ফিক্সড মধ্যক অর্থাৎ মধ্যক শ্রেণীর সংখ্যা। তাহলে এই মধ্যক শ্রেণীর 25 গণসংখ্যা পেলাম, এবং তারপরে মাথায় রাখবে এফসি হচ্ছে এই শ্রেণীর টোটাল উল্টাটা, এক ধাপ উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার এফসি। আশা করি আমরা মধ্যক বুঝতে পেরেছি। এবার আমাকে বলছে কি, এরকম একটা চার্ট দিয়ে বলছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়। তো আমরা বলছিলাম কি সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা 5টা টাইপ মাথায় রাখবো, অর্থাৎ প্রথমে শ্রেণী ব্যক্তি, তারপর মধ্যমান, তারপর গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই, ইউআই। তো তাহলে আমরা এখানে কয়টা সংখ্যা আছে? টোটাল 3 2 5 6, তাহলে 6টা ঘর নেই। টোটাল 6টা আমরা ঘর নিলাম, এবং এখানে থাকবে 5টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা। এবার এখানে থাকবে কি শ্রেণী ব্যক্তি, তাহলে শ্রেণী ব্যক্তি। তারপর এখানে থাকবে কি মধ্যমান, আমরা মধ্যমানে একটা নাম দিছিলাম কি xi। ওকে, এটা হয়েছে কি মধ্যমানের পর আমরা কি শিখছিলাম? গণসংখ্যা। গণসংখ্যা, গণসংখ্যা মানে কি fi। আর ধাপ বিচ্যুতি মানে কি? ধাপ বিচ্যুতি ui। আর এইটাকে আমরা জানি কি fi ui। ওকে, এবার দেখো আমার শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যার মানগুলো আমরা একটু উঠিয়ে নেই। তাহলে 31 থেকে 40, 41 থেকে 50, 51 to 60, 61 to 70, 71 to 80।
এবার দেখো মধ্যমান একটু পরে বের করি। গণসংখ্যা আছে কি 2, 4, 25, 27, 3। এবার একটু বোঝার চেষ্টা করো মধ্যমান কিভাবে বের করব। তো যারা একেবারে প্রথম তারা বোঝার চেষ্টা করো, এই 31 এবং 40 দুইটাকে আমরা যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব। অর্থাৎ এই দুইটা মাথায় রাখবে, এই 31 আছে দেন 40 আছে, এই দুইটা যোগ করবে 2 দ্বারা ভাগ করবে। মধ্যমানের সূত্র হচ্ছে শ্রেণী ঊর্ধ্বমান প্লাস শ্রেণী নিম্নমান ভাগ 2। ওকে, তাহলে 31 এবং 40 যোগ করলে 71 আসে। 71/2 করলে আসে কত? 35.5। তাহলে এখানে হবে কত? 35.5, এখানে 45.5। তোমরা এরকম ভাবে করে নিবে। এখানে হবে 55.5, এখানে 65.5, এখানে হবে 75.5। এবার দেখো ধাপ বিচ্যুতি কিভাবে করব। তো একটু মাথায় রাখবে, যেখানে এখানে আমরা এরকম ভাবে যাব, দুইটা ধাপ যাব, এখান থেকে দুইটা ধাপ যাব। আমার তো মনে করো 5টা ধাপ, মানে 5টা ঘর হয়েছে। তো তো তোমরা এটার একুরেট নিয়ম মাথায় রাখবে। এখান থেকে আমরা দুইটা বাদ দিব, এখান থেকে দুইটা বাদ দিব। মধ্যে যে এখানে যদি দুইটা থাকতো তখন আমরা দেখতাম কোনটা বড়, অর্থাৎ যে বড় সংখ্যা এখানে গণসংখ্যা তাকে শূন্য দিব। ঠিক আছে, ওরকম ভাবে না, আমরা দুইটা ধাপে যাব। তারপর তাহলে আমরা এখান থেকে দুইটা গেছি, এখান থেকে দুইটা গেছি, মধ্যে পেয়েছি 25, ওকে দিব 0। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। উপরে গেলে মাইনাস, নিচে গেলে প্লাস। তাহলে উপরে গেলে -1, -2, অগণিত -3, -4, অর্থাৎ এরকম আমার থাকবে। আরো সংখ্যা থাকলে এরকম ভাবে লিখবো। আর নিচে গেলে +1, +2। ওকে, এবার বোঝার চেষ্টা করো FI/UI কি। এখানে দেখো তো, এখানে গণসংখ্যাকে আমরা একটু সাইডে ব্র্যাকেটলি লিখছি না FI, এবং ধাপ বিচ্যুতিকে লিখছি কি UI। অর্থাৎ এরা কিভাবে আছে? ডট আকারে আছে। তাহলে এই দুইটা রাশিকে আমরা গুণ করব। তাহলে 2 × 2 মানে 4। ওকে, 2 × 2 হবে কত? 4। দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে মাইনাস হলে কি হয়? মাইনাস। তাহলে 4 × 1 মানে -4, দেন 0 × 24, 25, 0, 27 × 1 27, 3 × 2 6। আর একটা এক্সট্রা আমরা ঘর নেই। ওকে, এবার দেখো এই যে টোটাল পার্টটা আমরা সব সময়ের জন্য এখানে এখানে আমরা এরকম দিব সিগমা FI/UI। একটু বোঝার চেষ্টা করো, সিগমা মানে টোটাল মোট বোঝায়, অর্থাৎ যোগফলটাকে বোঝায়। তাহলে আমরা এই -4, -4, 27, 6 টোটালটা যোগ করব। তাহলে একটু বোঝার চেষ্টা করো, -4, -4 মানে -8, -8 থেকে 7 মানে 19, দেন 19 এবং 6 টোটাল যোগ করলে আশা করি 25 হবে। আমার ভুল হতেই পারে, আমি তো ক্যালকুলেটর ইউজ করতেছি না, তোমরা তো ক্যালকুলেটর দিয়ে এটা করবে। ঠিক আছে, তাহলে সিগমা FI/UI 25 হয়েছে। এবার গণসংখ্যা দেখো, গণসংখ্যা n ইজ ইকুয়াল টু এই টোটালটা যোগ করবে। তাহলে কত হয়েছে এখানে? 30, 30, দেন 20, 55, 55 and 6, তাহলে 61। আশা করি এখানে 61 আছে। তাহলে এখানে আছে 61। তাহলে আমরা এতটুক পার্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে বলছে। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্রটা লিখব। আমরা জানি কি? আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতির গড় ইজ ইকুয়াল টু, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতির গড় এক্স সাবেশন ইজ ইকুয়াল টু কি জানি আমরা? a প্লাস সিগমা FI/UI ডিভাইডেড বাই n ইন্টু এক্স। এখানে একটু সাইড নোট লিখবো। এখানে লেখা যায় কি, এখানে এ আছে, এ আমরা বলছিলাম কি আনুমানিক গড়, আর এন সংখ্যা, এইচ হইছে টোটাল ব্যবধান, এবং সিগমা FI/UI এটা হইছে 25।
তো দেখো আমরা সিগমা এফ আই ওয়াই জানি 25 আর 31 থেকে 40 এর ব্যবধান কত 10 আর n হইছে কত 61। এবার এটা আবার কি মাথায় রাখবে, ধাপ বিচ্যুতি যেখানে তুমি শূন্য দিয়েছো এর তো আনুমানিক গড় আমরা জানি, তো কিভাবে মাথায় রাখতে পারি, যাকে তুমি ধাপ বিচ্যুতিকে শূন্য দিয়েছো তার এক ঘর, তার দুই ঘর লাভ দিবে। দেখো একটা দেন আরেকটা, তো আবার দেখো আমরা শূন্যতে আছি, এখান থেকে দুইটা লাভ দিব, একটা দুইটা, তাহলে এইটা হইছে আমার এ। তাহলে এটা কত 55.5, 55.5। আশা করি আমরা এও বুঝতে পেরেছি। এবার মানগুলো বসাও। এই কত 55.5 প্লাস সিগমা এফআই ইউআই 25, দেন n হইছে 61 ইন্টু h হইছে 10। তাহলে এই কাজটা তোমরা সম্পূর্ণরূপে ক্যালকুলেটরে সমাধান করবে। আশা করি সংক্ষিপ্ত পদ্ধতির গড় তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। তো আমাকে একটা অবিন্যস্ত উপাত্ত বা বিন্যস্ত উপাত্ত দিয়ে দিছে, অর্থাৎ তোমাদের পরিসংখ্যানে দুইটা টাইপের ব্যাথ আসে, একটা হচ্ছে আমাদের বক্স কোয়ালিটি, দেন অন্যটা হচ্ছে একটা উপাত্ত দিয়ে দেয়, কিছু সংখ্যক সংখ্যা দিয়ে দেয়, 30 বা 40 সংখ্যা দিয়ে দেয় এবং সেখান থেকে বলে সংক্ষিপ্ত পদ্ধতি গড়, মধ্য, প্রচুরক এগুলো নির্ণয় করো। তো আমরা প্রথম ধাপ কমপ্লিট করেছি, এবার আমরা দ্বিতীয় ধাপ একটু লক্ষ্য করো। আমাকে এই সংখ্যাগুলো দিয়ে দিচ্ছে এবং তুমি মনে করো আমাকে এখান থেকে বলছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, মানে আমাকে বলছে কি তোমার এই টাইপ থেকে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে, এবং ব্যবধান আমাকে বলে দিছে 5 ব্যবধান নেই। তাহলে মাথায় রাখবে এরকম যদি বলে আমরা প্রথম বের করব পরিসর। তো আমরা তো পরিসর নির্ণয় চিনি তাই না, তাহলে আমরা পরিসর করি। পরিসর ইজ ইকুয়াল টু আমরা জানি কি বৃহত্তম, আমি একটু সূত্র লিখলাম না, দেখো বৃহত্তম সংখ্যা এখানে সর্বোচ্চ সংখ্যা কত 27, বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা প্লাস 1 এরকম জানতাম, তাহলে 28। আশা করি তোমরা পরিসর নির্ণয় করা শিখছো। তাহলে আমরা পরিসর নির্ণয় করব, দেন আমরা কি নির্ণয় করব শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যার সূত্র কি জানি, পরিসর বাই শ্রেণী ব্যবধান। তাহলে পরিসর আমরা বের করেছি 28, পরিসর বাই শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান আমি মনে মনে ধরে নিছি 5, তোমাদের প্রশ্নে একটা বলে দেবে, তাহলে কত 5। তাহলে এটা কত হয়, তাহলে এখানে হয় 5 দশমিক সামথিং, 5 দশমিক সামথিং মনে করো 6 ধরে নিলাম। তাহলে এইটাকে আমরা এরকম দুইটা চিহ্ন দিয়ে এরকম একটা চিহ্ন দেবো, এটাকে বলে সর্বসম চিহ্ন। তাহলে দেখো এইটা মনে করো 6 নাই, এখানে 5 এর পরের সংখ্যা কত 6, তাহলে এখানে ঘর হবে কয়টা, এখানে যেটা নামবে এটা লিখে লিখবা যা পূর্ণ সংখ্যায়, পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে কি, আমি প্রথমে পরিসর দেন শ্রেণী সংখ্যা বের করবো। এখানে শ্রেণী সংখ্যা আছে কত 6, অর্থাৎ এখানে ঘর হবে 6টা, তাহলে আমরা 6টা ঘর নেই, একটা আর একটা আমরা এক্সট্রা নেই। ওকে, এখন একটু মাথায় রাখো, এখানে আমাকে কি বের করতে বলছে, আমাকে এখান থেকে বের করতে বলছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়। তো আমরা বলছিলাম কি সংক্ষিপ্ত পদ্ধতির গড় বললে 5টা টাইপ মাথায় রাখতে হবে। তাহলে এখানে ঘর হবে কয়টা, একটা দুইটা তিনটা চারটা 5টা, না আমি তো 6টা দিয়েছি, আমি কি ভুল করলাম না। অর্থাৎ মাথায় রাখো, তোমাকে যদি এরকম সংখ্যা দিয়ে
এখানে যে শর্ট কোয়েশ্চেন গুলো তোমাদের সমাধান করেছি, আশা করি এখান থেকে তোমার 100%, আমি বলে দিলাম 100% তোমাদের এসএসসি 2026 বলো, 27 বলো, 28 বলো, এই আমার ক্লাস করার পর যদি তুমি বাসায় বসে একটু প্র্যাকটিস করো, তাহলে এই সেট ফাংশন থেকে তোমাদের 26 সালে তো 2টা সৃজনশীল অ্যান্সার দিতে পারো, মানে 20, দেন এমসিকিউ, দেন শর্ট কোশ্চেন বলো, প্রায় 30+ মার্ক আমার এই ক্লাস থেকে তুমি আজকে ইনশিওর করতে পারো। তো আশা করি ক্লাসটা তোমরা দেখবে এবং সিএসএস লার্নিং হাবকে সাথে থাকবে, সিএসএস লার্নিং হাবের পেজকে ফলো দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হবে অন্য একটি ক্লাসে।